নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে স্বপ্নের মতো সুন্দর সংসার। হঠাৎ মাঝরাতে স্বামীর ছুরি বিঁধল বুকে। দুই অসুস্থ যমজ মেয়েকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে স্বামী উড়ে গেল থাইল্যান্ডের বিলাসবহুল পার্টিতে। মাত্র 455 টাকা হাতে, ব্যাংক খালি, ইন্স্যুরেন্স ভেঙে খেয়ে গেল নিজেরই মেয়েদের চিকিৎসার টাকা। কিন্তু সেই সরল মাইসোরের মেয়ে অনন্যা কেঁদে বসে থাকল না, সে উঠে দাঁড়াল আগুন হয়ে। শুনুন এই রোমহর্ষক লড়াইয়ের পুরো কাহিনী। ব্যাঙ্গালুরু শহরের সেই চিরচেনা ব্যস্ততা আর অবিরাম কোলাহল। ইলেকট্রনিক সিটির এক নামকরা আইটি পার্কে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মরত ৩২ বছরের রাহুল এবং মূলত মাইসুরের মেয়ে, কিন্তু এখন বেঙ্গালুরুর পরিবেশে বেশ স্বাভাবিকভাবেই মানিয়ে নেওয়া ২৯ বছরের অনন্যা। তাদের বিবাহিত জীবন এখন ৪ বছর পূর্ণ করেছিল। প্রথম ৩.৫ বছর ঠিক যেন কোনো রঙিন সিনেমার দৃশ্যের মতো কেটে গিয়েছিল। উইকেন্ডে নন্দী হিলস বা কুর্গের দিকে ঘুরে আসা, কমার্শিয়াল স্ট্রিটে বন্ধুদের সাথে ডিনার, ইন্দিরানগরের লং ড্রাইভ, সবকিছুই ছিল একদম নিখুঁত। দুজনের জীবন এক সুন্দর ছন্দে এগিয়ে চলছিল। মাইসুরের খোলামেলা আর যৌথ পরিবারের পরিবেশে বড় হওয়া অনন্যা রাহুলের এই আধুনিক এবং বাস্তববাদী জীবনধারার সাথে খুব ভালোবেসে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিল। কিন্তু এই নিখুঁত জীবনে এক অতি সুন্দর অথচ বিরাট মোড় এসে পড়ল। অনন্যা গর্ভবতী হল এবং ঘরে একজন নয় বরং দুইটি ছোট্ট অতিথির আগমন ঘটল, আদিতি আর আনিকা। শুরুর কয়েকটা দিন খুব আনন্দ আর আদরে কেটে গেল। মাইসোর থেকে অনন্যার বাবা মা, আত্মীয় স্বজন, বেঙ্গালুরুর বন্ধুরা সবাই এসে ঘুরে গেল। ঘরে এক অন্যরকম উৎসাহ আর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু আসল সংগ্রাম শুরু হলো তারপর থেকে, যখন আত্মীয় স্বজনরা চলে গেলেন এবং এই দুই যমজ কন্যার সম্পূর্ণ দায়িত্ব রাহুল আর অনন্যার ওপর এসে পড়ল। যমজ সন্তানদের সামলানো যে কোনো সাধারণ কাজ নয়, সেটা তারা দুজনেই ধীরে ধীরে অনুভব করছিল। অদিতি আর আনিকা দুজনেই খুব নাজুক ছিল। অদিতি ঘুমিয়ে পড়লে আনিকা জেগে উঠত, আর আনিকা শান্ত হলে অদিতি কাঁদতে শুরু করত। অনন্যার অবস্থা তো বলার মতো ছিল না। মাইসুরের খোলা বাতাসে হাসি খুশি থাকা সেই উৎসাহী মেয়েটি এখন বেঙ্গালুরুর সেই 2 বিএইচকে ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিল। কখন সকাল হচ্ছে আর কখন রাত, সেটা বোঝাই তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। চোখের নিচে কালি, অবিন্যস্ত চুল, শরীরে দুধ আর বেবি পাউডারের মিশ্রিত গন্ধ। অনন্যা নিজেকে আয়নায় দেখতেও ভুলে গিয়েছিল। রাত বিরেতে মেয়েদের দুধ খাওয়ানো, তাদের ডায়াপার বদলানো, পেটে শ্যাক দেওয়া, তাদের চাপড়ে ঘুম পাড়ানো, এতেই তার রাত কাবার হয়ে যেত। বাবু, ঘুমানা শোনা, মা খুব ক্লান্ত রে। এ কথা বিড়বিড় করতে করতে সে সারা রাত হলঘরে মেয়েদের কাঁধে নিয়ে পায়চারি করত। তার পা ব্যথা করত, কোমর ভেঙে আসত, কিন্তু একজন মায়ের দায়িত্ব কখনো শেষ হতো না। অন্যদিকে রাহুলের নিজের ব্যক্তিগত স্পেস, স্বাধীনতা আর পারফেকশনের খুব অভ্যাস ছিল। অফিসে সারাদিন মিটিং, ডেডলাইন আর ক্লায়েন্টের টার্গেটের প্রচণ্ড চাপ থাকত। সে চাইত সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে যেন একটু শান্তি পায়, গরম খাবার পায় আর নিশ্চিন্তে ঘুমাতে পারে। কিন্তু এখন তার বাড়ি মানে একটা রণক্ষেত্র হয়ে উঠেছিল। সোফায় এখানে ওখানে পড়ে থাকা ডায়াপার, সেন্টার টেবিলে দুধের বোতল, পাউডারের কৌটো আর সারাক্ষণ কানে আসা ওই 2 বাচ্চার কান্নার কর্কশ শব্দ। রাহুলের এখন এই পরিবেশের দম বন্ধ হওয়ার মতো অবস্থা হচ্ছিল। তার মনে হতে লাগল যে তার ব্যক্তিগত জীবন আর স্বাধীনতা চিরতরে শেষ হয়ে গেছে। সে বন্ধুদের সাথে দেখা করতে পারছিল না, উইকেন্ডে বাইরে যেতে পারছিল না। রাহুলের খিটখিটে মেজাজ এখন বাড়তে শুরু করল। সে অনন্যাকে সাহায্য করার বদলে তাকেই দোষ দিতে লাগল। এক রবিবার রাহুল বিরক্ত হয়ে বলেছিল, অনন্যা ইয়ার, প্লিজ এই দুজনকে একটু চুপ করাবে? আমার কাল অফিসে খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে আর আমার একটু শান্তি দরকার। ওদের কান্নায় মাথা ফেটে যাচ্ছে। অনন্যা, যে আগে থেকেই টানা 3 রাত ঠিকমতো ঘুমায়নি, তার চোখে জল চলে এলো। সে অসহায় হয়ে বলল, রাহুল, আমি কি ইচ্ছে করে ওদের কাঁদতে দিচ্ছি? ওদের পেটে ব্যথা করছে, আমারও ঘুমাতে ইচ্ছে করছে, কিন্তু আমি একা আর কত কি করব? তুমি কি একটু আনিকাকে ধরবে? রাহুল রেগে ল্যাপটপটা সজোরে বন্ধ করল। আমি অফিসের কাজ করব নাকি বাচ্চাদের সামলাবো? আমি তো ঘরের জন্য টাকা কামাচ্ছি না। আমার প্রাণ তো আগেই অফিসে অষ্টাগত হচ্ছে। তোকে শুধু ঘরে থেকে বাচ্চাদেরই তো দেখতে হয়, তাতে এত ক্লান্ত হওয়ার কি আছে? লোকেদের কি বাচ্চা হয় না? এই কথাটি অনন্যার বুকে তীরের মতো বিঁধল।
শুধু ঘরে থেকে করা যে কাজ ২৪ ঘন্টা ডিউটি ছিল, যে কাজে কোনো ছুটি ছিল না, বেতন ছিল না, আর কোনো প্রশংসাও ছিল না, তার কি এমন মূল্য রাহুল দিচ্ছিল? অনন্যা কিছুই বলল না। গলা বুঝে এসেছিল। সে শুধু আঁচল দিয়ে নিজের চোখ মুছল এবং আবার আদিতিকে কোলে নিয়ে শান্ত করতে লাগল। তার মনে হয়েছিল সময়ের সাথে সাথে রাহুল সব বুঝে যাবে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকল। দিনগুলো এভাবেই ধুকে ধুকে এগোচ্ছিল। রাহুলের মেজাজ এখন চরমে পৌঁছেছিল। সে মাঝে মধ্যে বেডরুম ছেলে হল ঘরে গিয়ে ঘুমাতে শুরু করেছিল, কিন্তু ফ্ল্যাটের সেই বন্ধ জায়গায় কান্নার শব্দ সেখানেও পৌঁছে যেত। নিজের মেয়েদের ওপর তার যে ভালোবাসা ছিল তা এখন বিরক্তি আর রাগে পরিণত হতে শুরু করেছিল। আর তারপর সেই রাত এলো। রাত তখন ২:৩০। বেঙ্গালুরু শহরের রাস্তায় এক বিচিত্র নিস্তব্ধতা ছড়িয়েছিল, কিন্তু রাহুল আর অনন্যার ঘরে তখন ঝড় বইছিল। হঠাৎ আদিতি জোরে কাঁদতে শুরু করল। তাকে শান্ত করার জন্য অনন্যা ধরপড় করে উঠে দাঁড়াল। ঠিক তখনই তার কান্নার শব্দে আনিকারও ঘুম ভেঙে গেল এবং সেও সুর মিলিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল। দুজনেই একসাথে গলা ফাটিয়ে কাঁদছিল। অনন্যার নাজেহাল অবস্থা। এক হাতে আদিতিকে নিয়ে অন্য হাতে সে দোলনায় থাকা আনিকাকে চাপড়াচ্ছিল। তার চোখ ঘুমে ঢুলঢুলু করছিল, শরীর ভেঙে আসছিল। শান্ত হও বাবু, দিদি ঘুমা না সোনা, আমার লক্ষ্মী। অনন্যা কান্নাকাটি স্বরে ওদের শান্ত করছিল। সে একা আর পেরে উঠছিল না। শেষমেশ নিরুপায় হয়ে সে রাহুলকে ডাকল। রাহুল, রাহুল, প্লিজ ওঠো না, একটু আনিকাকে দেখো না, আমি একলা দুজনকে সামলাতে পারছি না, প্লিজ রাহুল। অনন্যা অসহায় হয়ে মিনতি করছিল, কিন্তু রাহুল রাগে মাথার উপরের বালিশটা ছুঁড়ে ফেলে দিল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, চোখে প্রচণ্ড রাগ আর মুখে এক চরম ঘৃণা ছিল। ঘুমের ব্যাঘাত আর বাচ্চাদের কান্নার শব্দে তার মাথায় যেন আগুন ধরে গিয়েছিল। সে ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়াল। সে অনন্যার দিকে এমন নজরে তাকাল যেন সে এবং ওই দুই নিষ্পাপ শিশু তার জীবনের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় ভুল। তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। সে এক সেকেন্ডও নষ্ট না করে আলমারির দরজা অত্যন্ত নির্দয়ভাবে আর সজোরে খুলল। সেই বিকট শব্দে আদিতি আর আনিকা আরও ভয় পেয়ে গেল এবং তাদের কান্নার শব্দ আরও বেড়ে গেল। কিন্তু রাহুলের তাতে কিছু যায় আসছিল না। তার মুখে এখন বাবা হওয়ার কোনো অনুভূতি অবশিষ্ট ছিল না। সেখানে ছিল শুধু এক চরম স্বার্থপরতা আর ঘৃণা। সে আলমারির উপরের তাক থেকে নিজের একটা বড় ট্র্যাভেল ব্যাগ টেনে বের করল এবং সেটা বিছানায় আছাড় মারল। তড়িঘড়ি করে নিজের শার্ট, প্যান্ট, ল্যাপটপ, পারফিউম, চার্জার সে ওই ব্যাগে ভরতে শুরু করল। তার এই কাণ্ড দেখে অনন্যার বুক কেঁপে উঠল। রাহুল, কি করছো তুমি এটা? রাত ২:৩০ বাজে, এভাবে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ তুমি? অনন্যা এক হাতে আদিতিকে সামলে চোখে জল নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে জিজ্ঞেস করছিল। আমি চলে যাচ্ছি এখান থেকে, পাকাপাকিভাবে। রাহুলের গলা বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু সেই শব্দে ছিল ভয়ঙ্কর রাগ আর দৃঢ়তা। ব্যাগের চেন জোরে টেনে সে আরও বলল, আমার দ্বারা আর সহ্য হচ্ছে না এই রোজকার নাটক। আমার শান্তি চাই, আমার স্পেস চাই অনন্যা। আমার এই ঘরের দম বন্ধ হয়ে আসছে। এই ঘর আর ঘর নেই, এটা একটা জেলখানা হয়ে গেছে। অনন্যা নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। স্পেস? কিসের স্পেস রাহুল? এরা তো তোমারই মেয়ে না? ওরা ছোট, ওদের কষ্ট হচ্ছে তাই কাঁদছে। আর তুমি এমনটা কিভাবে করতে পারো? আমরা দুজনে মিলে ওদের সামলাবো ঠিক করেছিলাম না? তুমি আমাদের এভাবে মাঝপথে ছেড়ে কিভাবে যেতে পারো? রাহুল রেগে তার দিকে তাকালো। হ্যাঁ, কিন্তু আমারও তো একটা জীবন আছে। আমি কোনো মেশিন নই যে সারাদিন অফিসে বসের গালি খাবো, টার্গেট পূরণ করব আর রাতে এখানে এসে এই বাচ্চাদের কান্না শুনব আর তোর এই চোখের জল দেখব। আমি ক্লান্ত হয়ে গেছি। আমার স্বাধীনতা, আমার প্রাইভেসি, আমার শান্তি সব শেষ হয়ে গেছে। আমার আগের জীবনটা আমার ফেরত চাই। আই কান্ট টেক দিস এনিমোর। অনন্যা চট করে আনিকাকে দোলনায় রাখল এবং রাহুলের হাত ধরতে এগিয়ে গেল। রাহুল, প্লিজ এমন করো না, আমার খুব ভয় লাগছে রে। আমি একা এই দুজনকে বেঙ্গালুরুতে কিভাবে সামলাবো? তুমি শুধু আজকের রাতটা থেকে যাও, আমার কথা শোনো, কাল আমরা শান্ত হয়ে কথা বলবো, প্লিজ। তার চোখের জল গাল বেয়ে পড়ছিল। সে রীতিমতো তার পায়ে ধরতে চাইছিল। একজন বাবা যেন নিজের মেয়েদের এভাবে অসহায় অবস্থায় ফেলে না যায়, তার জন্য একজন মা আঁচল পেতে ভিক্ষা চাইছিল। কিন্তু রাহুলের মন যেন পাথর হয়ে গিয়েছিল। সে অত্যন্ত নির্দয়ভাবে এক ঝটকায় তার হাত ছাড়িয়ে দিল। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু এখান থেকে বেরোতে চাই। পায়ে জুতো গলিয়ে, পিঠে ব্যাগ ঝুলিয়ে সে ঘরের প্রধান দরজার দিকে রওনা দিল।
পিছনে ফিরে সেই দুই নিষ্পাপ প্রাণ যাদের কান্নায় ঘর মাথায় উঠেছিল তাদের দিকে সে একবারও ফিরে তাকাল না। ধাড়াম করে এক ভয়ঙ্কর শব্দে সে দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে দিল। সেই দরজা আছাড় দেওয়ার শব্দ অনন্যার বুকে এসে তীরের মতো বিঁধল। সে দরজার কাছের ঠান্ডা মেঝের ওপর লুটিয়ে পড়ল। ভেতরে বেডরুমে বাচ্চাদের কান্নার শব্দ তখনও আসছিল, কিন্তু এখন অনন্যার পক্ষে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছিল। রাহুল, রাহুল, দরজা খোলো! সে ডুকরে কেঁদে দরজায় মাথা ঠেকিয়ে কাঁদতে থাকল, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ এলো না। রাহুল চলে গিয়েছিল। তার কাঁদারও উপায় ছিল না, কারণ এখন তার কলিজার দুই টুকরো তার জন্য কাঁদছিল। চোখের জল মুছে সে কোনোমতে উঠে দাঁড়ানো এবং আবার সেই দুই শিশুকে বুকের সাথে লেপ্টে ধরে শান্ত করতে লাগল। সেই রাতটি অনন্যার জন্য ছিল এক অতি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। নিজের চোখের জল নিয়ে সে মেয়েদের চাপড়ে ঘুম পাড়াতে লাগল। সকালে সে আসবে, রাগের মাথায় এমনটা করেছে, সকালে ঠিক ফিরে আসবে। এই মিথ্যা আশায় সে সেই কালো রাতটি কোনোমতে কাটিয়ে দিল। ভোর কখন হলো সেটা অনন্যা বুঝতেই পারল না। জানালা দিয়ে আসা ভোরের আলো তার নজর কাড়ল। সকাল ৮টা বেজে গিয়েছিল। দুই মেয়ে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়েছিল। অনন্যার চোখ কেঁদে কেঁদে ফুলে গিয়েছিল, মাথাটা একদম অবশ হয়ে গিয়েছিল। রাতের সেই ঘটনার জন্য তার শরীর তখনও কাঁপছিল। তার মনে হল রাহুল হয়তো কোনো হোটেলে গিয়ে ঘুমিয়েছিল। রাগ কমলে তার ফোন আসবে বা সে ফিরে আসবে। সে আশায় নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে রাহুলের একটাও মেসেজ বা মিসড কল ছিল না। সে এক দীর্ঘশ্বাস ফেলল। বাস্তবকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঘরে আজ মেয়েদের জন্য ডায়াপারের প্যাকেট আর ফুরিয়ে আসা দুধের কৌটো আনার দরকার ছিল, সাথে নিজের জন্য কিছু মুদিখানাও। সে মুদিখানা অর্ডার করার জন্য ফোন খুলল এবং পেমেন্ট করার জন্য ব্যাংকের অ্যাপ ওপেন করল। রাহুল আর তার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যেখানে তারা ভবিষ্যতের জন্য আর বিপদের সময়ের জন্য অল্প অল্প করে টাকা জমিয়েছিল। তাতে মোটামুটি ৩ লাখ টাকা জমা ছিল। অনন্যা অ্যাপ খুলে চেক ব্যালেন্সে ক্লিক করল এবং পরের মুহূর্তেই তার হাত থেকে ফোনটা পড়ে যেতে যেতে বাঁচল। তার চোখ ছানা বড়া হয়ে গেল, শ্বাস যেন বুকেই আটকে গেল। স্ক্রিনে দেখা সংখ্যাটি ছিল রুপি 455.50। মাত্র ৪৫৫ টাকা ৫০ পয়সা। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? সে তড়িঘড়ি করে কাঁপা কাঁপা হাতে মিনি স্টেটমেন্ট খুলে দেখল এবং যে সত্য তার সামনে এলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। আগের দিন বিকেলেই, হ্যাঁ, রাহুল রাতে ঘর থেকে পালিয়ে যাওয়ার এবং মেজাজ দেখানোর কয়েক ঘন্টা আগেই সে সেই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় ২,৯৯,০০০ টাকা নিজের অন্য একটা প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল। অনন্যা এখন সব কিছুর মানে বুঝতে পারছিল। কাল রাতে হওয়া সেই রাগের প্রকাশ, সেই খিটখিটে মেজাজ, সেই আমার স্পেস চাই বলা, সবই ছিল একটা নাটক। এটা হঠাৎ করে আসা কোনো রাগ ছিল না, বরং এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় করা এক পরিকল্পনা। রাহুল তাকে আর তার দুই ছোট মেয়েকে শুধু অসহায় অবস্থাতেই ফেলে যায়নি, বরং তাদের বেঁচে থাকার, খাবার জোটানোর সব পথও অত্যন্ত নির্দয়ভাবে বন্ধ করে পালিয়ে গিয়েছিল। তার সেই নিষ্ঠুরতা, সেই বিশ্বাসঘাতকতা অনন্যার মনে এক ধারালো অস্ত্রের মতো আঘাত করছিল। এক মুহূর্তের জন্য তার মাথা ঘুরে গেল। দেওয়ালের সাহায্য নিয়ে সে নিচে বসে পড়ল এবং তার মুখ দিয়ে এক চাপা চিৎকার বেরিয়ে এলো, যা সেই খালি ঘরে আর তার মনের ভেতরেই গুমড়ে মরে গেল। এখন তার কাছে না ছিল স্বামীর সঙ্গ, না ছিল মেয়েদের দুধ খাওয়ানোর পয়সা। ফোনের স্ক্রিন অন্ধকার হয়ে গেল, কিন্তু অনন্যার চোখের সামনের অন্ধকার তার চেয়েও কয়েক গুণ বাড়তে শুরু করেছিল। ৪৫৫ টাকা ৫০ পয়সা। এই টাকা বেঙ্গালুরু শহরে দুই বাচ্চার সাধারণ দুধও দুদিন আসবে না। তার পায়ের তলার মাটি যেন দুভাগ হয়ে গিয়েছিল এবং সে এক ভয়ঙ্কর খাদে পড়ে যাচ্ছিল। দম বন্ধ হয়ে আসছিল তার। সে কাঁপা কাঁপা আঙুলে আবার রাহুলের নম্বর ডায়াল করল। আপনি যে নম্বরে যোগাযোগ করতে চাইছেন তা বর্তমানে বন্ধ আছে। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। এই যান্ত্রিক আওয়াজটি তার কানে ফুটন্ত সীসা ঢালার মতো বাজল। সে টানা ১০-১২ বার ফোন করল, হোয়াটসঅ্যাপে মেসেজের বন্যা বইয়ে দিল। রাহুল, তুমি কোথায়? কি করলে এটা তুমি? টাকা কোথায়? মেয়েদের দুধের কৌটো শেষ হয়ে গেছে রাহুল, প্লিজ ফোন তোলো, আমার খুব ভয় লাগছে। কিন্তু মেসেজে শুধু সিঙ্গেল টিক, কোনো রিপ্লাই নেই। ঘরে এক ভয়ঙ্কর প্রাণঘাতী স্তব্ধতা ছড়িয়েছিল। শুধু দেওয়াল ঘড়ির টিকটিক আর তার নিজের বেড়ে যাওয়া হৃৎপিণ্ডের ধকধক শব্দ সে শুনতে পাচ্ছিল। হঠাৎ বেডরুম থেকে আনিকার কান্নার শব্দ এলো। ওর খিদে পেয়েছিল। অনন্যা কোনো মতে উঠে দাঁড়াল, উদ্ভ্রান্তের মতো রান্নাঘরে গেল। সে দুধের কৌটো খুলে দেখল। গুঁড়ো দুধ মাত্র একবারের মতো একটি বোতলের জন্যই অবশিষ্ট ছিল। দোকান থেকে নতুন কৌটো আনার পয়সা হাতে ছিল না।
সে অবশিষ্ট দুধটুকু কোনো মতে তৈরি করে আনিকাকে খাওয়াল। কিন্তু আদিতি যদি জেগে ওঠে তবে ওকে কি খাওয়াবে? ঘরে নিজের খাওয়ার জন্য 1 প্যাকেট বিস্কুটও পড়েছিল না। এই চিন্তায় ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ ওর দিব্যার কথা মনে পড়ল। দিব্যা ওর কলেজের বান্ধবী, যে সেই ব্যাংকের মেইন ব্রাঞ্চে কাজ করত যেখানে অনন্যা আর রাহুলের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। অনন্যা আঁচল দিয়ে চোখ মুছল আর দিব্যাকে ফোন করল। হ্যালো, দিব্যা। অনন্যার গলা কান্নার হাহাকারে বুঝে আসছিল। গলা পুরো শুকিয়ে গিয়েছিল। দিব্যা, কি হয়েছে রে? এত ভয় পেয়েছিস কেন? মেয়েরা ঠিক আছে তো? দিব্যা উপাস থেকে দুশ্চিন্তার সাথে বলল। দিব্যা, আমাকে একটা সাহায্য কর প্লিজ রে। আমার জয়েন্ট অ্যাকাউন্টে কি হয়েছে একটু দেখ না, সিস্টেমে চেক কর না। রাহুল সব টাকা তুলে নিয়েছে রে। আমার কাছে মেয়েদের দুধ কেনারও পয়সা নেই। অনন্যা ফোনের ওপাশ থেকে ডুকরে কাঁদতে লাগল। দিব্যা ওকে শান্ত করতে করতে তাড়াতাড়ি সিস্টেমে চেক করা শুরু করল। সেই 5 মিনিটের অপেক্ষা অনন্যার কাছে 5টা যুগের মতো মনে হচ্ছিল। অনন্যা? দিব্যার গলা এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তাতে ছিল একটা বড় ধাক্কা আর প্রচণ্ড রাগ। তুই যেখানেই আছিস শান্ত হয়ে আগে শুনে নে। রাহুল কাল রাতে 2,99,000 টাকা ওর একটা প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। কিন্তু এটাই সব নয় রে। এখনও আর কি বাকি আছে? অনন্যা শূন্য চোখে সামনের ফাঁকা দেয়ালের দিকে তাকিয়ে বলল। অনন্যা, ও গত সপ্তাহে নিজের নামে 5 লাখ টাকার পার্সোনাল লোন মঞ্জুর করে নিয়েছে, আর সেই টাকা দিয়ে থাইল্যান্ডের বিজনেস ক্লাসের টিকিট আর দামি হোটেল বুক করেছে। ওর ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন এখানে সিস্টেমে স্পষ্ট দেখা যাচ্ছে। থাইল্যান্ড? বন্ধুদের সাথে সেই ট্রিপের কথা যেটা ও বিয়ের আগে সবসময় বলতো, কিন্তু এখন এই পরিস্থিতিতে? আর অনন্যা, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, দিব্যার গলা এখন কাঁপছিল। এটা বলতে ওরও গলা বুঝে আসছিল। তোর মনে আছে, মেয়েরা হওয়ার পর থেকে ওদের শরীর ঘন ঘন খারাপ হতো বলে তোরা দুজনে মিলে ওদের জন্য একটা বড় মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি করিয়েছিলি? হ্যাঁ, করিয়েছিলাম তো। কি হয়েছে ওটার? অনন্যার বুক ধক করে উঠল। অনন্যা, রাহুল সেই পলিসি কাল দুপুরেই ক্যান্সেল করে দিয়েছে। পলিসি ক্যান্সেল করার পর যে রিফান্ড পাওয়া যায় সেই টাকা ও নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে। ও নিজের থাইল্যান্ডের ট্রিপে ফুর্তি করার জন্য নিজেরই অসুস্থ যমজ মেয়েদের মেডিকেল ইন্স্যুরেন্স ভেঙে খেয়েছে। এই বাক্যটি শোনা মাত্রই অনন্যার হাত থেকে ফোন ফসকে মাটিতে পড়ে গেল। মেডিকেল ইন্স্যুরেন্স ক্যান্সেল করেছে? যে 2 ছোট্ট মেয়ে রাতে জ্বরে ছটপট করে, যাদের যে কোনো মুহূর্তে হাসপাতালের প্রয়োজন হতে পারে, তাদের নিরাপত্তার, তাদের চিকিৎসার টাকা একজন বাবা নিজের বিলাসিতার জন্য, মদ আর পার্টির জন্য থাইল্যান্ডে ওড়াতে নিয়ে গেল। একটা মানুষ এতটা নীচ, এতটা নিষ্ঠুর আর স্বার্থপর কি করে হতে পারে? অনন্যার মনে হল কেউ ওর গলা টিপে ধরছে। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। চোখের সামনে সব ঘুরতে লাগল। ওর রাহুলের কাল রাতের সেই মুখটা মনে পড়ল। সেই রাগ, সেই বিরক্তি, আমার স্পেস চাই, আমার দম বন্ধ হচ্ছে। ওর এই সংলাপগুলো সব কত ভয়ঙ্কর পরিকল্পনা করে বলেছিল ও। কাল রাতের সেই হঠাৎ আসা রাগ মোটেও হঠাৎ ছিল না, ওটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় খেলা এক চাল। ওকে আর ওর নিষ্পাপ মেয়েদের রাস্তায় নামানোর জন্য ও 1 মাস আগে থেকেই প্রতিটা জিনিস ছকে রেখেছিল। বেডরুমে এখন আদিতি আর আনিকা দুজনেই জেগে উঠেছিল আর দুধের জন্য চিৎকার করে কাঁদছিল। ওদের সেই সরল কান্না আর হাহাকারে পুরো ঘর ভরে গিয়েছিল, কিন্তু অনন্যার বায়ে এখন উঠে ওদের কাছে যাওয়ার মতো শক্তিও অবশিষ্ট ছিল না। আমি আমার মেয়েদের কি খাওয়াবো? ওরা অসুস্থ হলে কোথায় নিয়ে যাব? এই নির্দয় বেঙ্গালুরু শহরে আমি কার কাছে ভিক্ষে চাইব? এই চিন্তায় সে পুরোপুরি ভেঙে পড়ল। মেঝের ওপর হাঁটু মুড়ে মাথা ঠেকিয়ে সে এক ছোট বাচ্চার মতো ডুকরে কাঁদতে লাগল। ওর চুল অগোছালো হয়ে গিয়েছিল, চোখের জলে মেঝের টাইলস ভিজে গিয়েছিল। এক অসহায় মায়ের সেই ছটপটানি আর সেই কান্নাকাটি করা ছোটদের আওয়াজ সেই খালি ঘরে প্রতিধ্বনিত হয়ে ওর কলিজাকেই বারবার চিড়ে দিচ্ছিল। ওর চোখের সামনে এখন শুধু একটা ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর সেই অন্ধকারে ওর আর ওর মেয়েদের প্রাণ যেন ওষ্ঠাগত হচ্ছিল। অনন্যা মেঝের ওপর মাথা ঠেকিয়ে হাহাকার করছিল। ভেতর থেকে আসা আদিতি আর আনিকার কান্নার আওয়াজ এখন ওর সহনশক্তির বাইরে চলে গিয়েছিল, কিন্তু গায়ে কোনো বল ছিল না। এখন এই পরিস্থিতি থেকে বেরোবে কি করে, এই একটা প্রশ্নই ওর অবশ মাথায় ঘুরছিল। ঠিক তখনই দরজার বেল সজোরে বেজে উঠল। টানা 3-4 বার কেউ বেল বাজালো, কিন্তু অনন্যা উঠল না। তারপর দরজায় জোরে ধাক্কা পড়তে লাগল।
অনন্যা, ও অনন্যা, দরজা খোল! কি হয়েছে ভেতরে? মেয়েরা এত কাঁদছে কেন? এই আওয়াজটি ছিল পাশের বাড়ির ৬০ বছরের শান্তি কাকিমা। শান্তি কাকিমা মানে একজন অত্যন্ত শক্তপোক্ত, বুদ্ধিমতী আর অভিজ্ঞ নারী। বেঙ্গালুরুর এই ফ্ল্যাট সিস্টেমে যেখানে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর পরিচয় থাকে না, সেখানে শান্তি কাকিমা অনন্যাকে সব সময় নিজের মেয়ের মতো ভালোবেসেছিলেন। অনন্যা কোনো মতে নিজেকে সামলাল। দেওয়ালের সাহায্য নিয়ে সে উঠল এবং কাঁপা কাঁপা হাতে দরজা খুলল। দরজা খুলতেই সামনের অনন্যার অবস্থা দেখে শান্তি কাকিমার বুক কেঁপে উঠল। ফোলা চোখ, অগোছালো চুল আর মুখে এক ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা। কাকিমা ওকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি ঘরের ভেতর পা রাখলেন। আগে তিনি বেডরুমের দিকে ছুটলেন। ক্ষুধায় কাতর আদিতি আর আনিকাকে তিনি দেখলেন। কাকিমা এক মুহূর্ত দেরি না করে নিজের ঘর থেকে দুধের পাত্র নিয়ে এলেন। চটপট দুধ একটু গরম করলেন এবং ২ মেয়েকে কোলে নিয়ে একে একে দুধ খাওয়ালেন। কাকিমার ওম ভরা স্মর্শে আর পেটে দুধ যাওয়ার পর সেই ২ কচি প্রাণের একটু স্বস্তি হল এবং ওরা শান্ত হল। মেয়েদের দোলনায় ঘুম পাড়িয়ে কাকিমা হলঘরে এলেন। অনন্যা তখনও সেখানেই ধপাস করে বসে শূন্য চোখে তাকিয়েছিল। কাকিমা ওর পাশেই মেঝেতে পা গুটিয়ে বসলেন এবং ওকে কাছে টেনে নিয়ে ওর পিঠে মমতার সাথে হাত বুলালেন। কি হয়েছে আমার সোনামণির? এভাবে মুষড়ে পড়েছিস কেন? আর সেই রাহুল কোথায়? কাকিমার এই মায়াভরা প্রশ্নে অনন্যার বাঁধ আবার ভেঙে গেল। সে কাকিমাকে জড়িয়ে ধরল আর ডুকরে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে সে রাতে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনা, খালি হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রাহুলের নেওয়া ৫ লাখ টাকার ঋণ আর অসুস্থ মেয়েদের ভাঙানো মেডিকেল ইন্স্যুরেন্স সবকিছুই কাকিমাকে বলল। এসব শুনে শান্তি কাকিমার মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। তিনি অনন্যার মুখ নিজের ২ হাতে নিলেন, ওর চোখের জল মুছলেন এবং অত্যন্ত গম্ভীর গলায় বললেন, অনন্যা, আমার দিকে তাকা। মাইসুরের মেয়ে তো তুই, এভাবে ভেঙে পড়লে চলবে? ওরে পাগলি, যে মানুষের নিজের রক্তের ওপর নিজের মেয়েদের ওপর টান নেই, যে মানুষ বাপের নামে কলঙ্ক, তার জন্য তুই তোর চোখের জল কেন ফেলছিস? স্বামী গেছে, টাকা নিয়ে পালিয়েছে বলে কি তোর আর মেয়েদের জীবন শেষ হয়ে গেল? ওরে, পায়ের তলার মাটি যদি সরে গিয়ে থাকে তবে নিজের পায়ে দাঁড়াতে শেখ। তোর আঁচলে ২টো নিষ্পাপ প্রাণ আছে, ওদের জন্য এখন তোর কেঁদে বসে থাকলে চলবে না। ওদের জন্য এখন তোকে বাঘিনী হতে হবে। কাঁদতে থাকা মাকে এই জগৎ পায়ের নিচে মারায়, কিন্তু লড়াকু মায়ের সামনে বড় বড় মানুষদেরও মাথা নত করতে হয়। ওঠ এখন, চোখ মোছ। শান্তি কাকিমার এই শব্দগুলো অনন্যার কানে কোনো মন্ত্রের মতো বাজল। ওর গলার সেই শক্তি অনন্যার শরীরে এক অন্যরকম তেজ তৈরি করছিল। ঠিক তখনই মেঝের ওপর পড়ে থাকা অনন্যার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ইনস্টাগ্রামের একটা নোটিফিকেশন এসেছিল। রাহুলের এক বন্ধু ওকে ট্যাগ করেছিল। অনন্যা অজান্তেই সেই ফোনটা হাতে নিল আর সেই পোস্টটা খুলল। সামনের দৃশ্য দেখে অনন্যার শরীর রীতিমতো কাঁপতে লাগল। সেই পোস্টটি ছিল থাইল্যান্ডের ফুকেট শহরের এক অত্যন্ত আলিশান আর দামি 5 স্টার রিসর্টের। ছবিতে রাহুল ওর বন্ধুদের সাথে একটা সুইমিং পুলে দাঁড়িয়েছিল। ওর চোখে দামি চশমা ছিল, মুখে এক নির্লজ্জ হাসি ছিল, আর এক হাতে দামি মদের গ্লাস ছিল। নিচে ক্যাপশন ছিল, চিলিং উইথ বয়েজ, ফাইনালি সাম পিস অ্যান্ড ফ্রিডম। অনন্যার নজর সেই ছবি থেকে সরছিল না। যে মানুষটা নিজের মেয়েদের দুধের কৌটো আনার জন্য ঘরে ১ টাকাও ছাড়ল না, যে অসুস্থ মেয়েদের চিকিৎসার ইন্স্যুরেন্স নিজের আমোদ প্রমোদের জন্য ভেঙে ফেলল, সেই মানুষটা আজ সেখানে হাজার হাজার টাকার মদ এক চুমুকে খাচ্ছিল। এদিকে ওর মেয়েরা ক্ষুধায় ছটফট করছিল আর ওদিকেও ফ্রিডম সেলিব্রেট করছিল। সেই একটা ছবিতেই সব খেলা বদলে গেল। অনন্যার চোখের জল হঠাৎ থেমে গেল। ওর কাঁপতে থাকা হাত এখন একদম স্থির হয়ে গিয়েছিল। ওর মুখের সেই অসহায়তা আর ভয় কোথায় যেন পালিয়ে গিয়েছিল। ও ফোনটা শক্ত করে ধরল। ওর চোখে এখন দুঃখ ছিল না, সেখানে ছিল এক জ্বলন্ত আগুন, একটা প্রচণ্ড রাগ যেটা কোনো আগ্নেয়গিরির মতো ফেটে বেরোচ্ছিল। ও ফোনটা পাশে রাখল। ও উঠে দাঁড়াল, নিজের অগোছালো চুলগুলো ঠিক করে বাঁধল, আঁচল শক্ত করল আর অত্যন্ত ঠান্ডা কিন্তু ধারালো গলায় শান্তি কাকিমাকে বলল, কাকিমা, আপনি ঠিকই বলেছেন। ও ওখানে আনন্দ করছে আর আমি এখানে আমার মেয়েদের নিয়ে কেঁদে বসে আছি। ও ভাবছে ও আমাকে শেষ করে দিয়েছে। না, আর নয়। এখন থেকে এই অনন্যার একটা চোখের জলও আর ওই নীচ লোকটার জন্য পড়বে না। ও আমার সংসার ভেঙেছে না,
কিন্তু আমি আমার মেয়েদের জীবন ভাঙতে দেব না। আমি লড়ব আর ওকে ওর প্রতিটা ভুলের, আমার মেয়েদের ভাগের প্রতিটা পয়সার মূল্য চুকিয়ে ছাড়ব। এখন দেখব আমি ও কি করে বাঁচে। শান্তি কাকিমা অত্যন্ত গর্বের সাথে অনন্যার দিকে তাকালেন। কাল রাতে ভেঙে পড়া, অসহায় হয়ে কেঁদে বসে থাকা এক নারী এখন চিরতরে শেষ হয়ে গিয়েছিল। সেই জায়গায় জন্ম নিয়েছিল এক শক্তপোক্ত, জেদি আর নিজের সন্তানদের জন্য জগতের সাথে লড়তে তৈরি হওয়া এক বাঘিনী। অনন্যার এই লড়াই এখন আর শুধু ওর অস্তিত্বের ছিল না, বরং ওর মাতৃত্বের ছিল। আর এই লড়াইয়ের শুরু সে নিজের মন থেকেই শুরু করেছিল। পরের দিন সকালেই শান্তি কাকিমা অনন্যাকে সাথে নিলেন এবং তারা বেঙ্গালুরুর শিবাজীনগর কোর্টের কাছের এক পুরনো কিন্তু নামকরা বাড়িতে পৌঁছালেন। সেখানে এক কাঠের দরজায় নেমপ্লেট ছিল, অ্যাডভোকেট কর্ণিক রাও। রাও সাহেব ফ্যামিলি কোর্টের একজন অত্যন্ত অভিজ্ঞ, পড়াশোনা জানা আর কড়া উকিল হিসেবে পরিচিত ছিলেন। কেবিনে বসার পর অনন্যা শুরু থেকে কাল রাতের সেই ভয়ঙ্কর ব্যাংক স্টেটমেন্ট আর ক্যান্সেল করা মেডিকেল ইন্স্যুরেন্স পর্যন্ত সব ঘটনা তাকে বলল। এই সব শোনার সময় রাও সাহেবের কপালে ভাঁজ পড়ে গিয়েছিল। এত বছরের ওকালতিতে তিনি অনেক স্বার্থপর স্বামী দেখেছিলেন, কিন্তু নিজেরই অসুস্থ যমজ মেয়েদের চিকিৎসার টাকা ভেঙে থাইল্যান্ডে ওড়ানো এত নীচ মানুষ তিনি প্রথমবার দেখছিলেন। তিনি চশমা খুললেন এবং অত্যন্ত গম্ভীর গলায় অনন্যাকে বললেন, ম্যাডাম, এটা কেবল একটা ডিভোর্সের মামলা নয়, এটা একজন বাবার নিজের রক্তের ওপর করা এক নিষ্ঠুর অন্যায় আর আর্থিক প্রতারণার মামলা। কিন্তু আদালতে কেবল আবেগ চলে না, সেখানে চলে পোক্ত প্রমাণ। আজ থেকে একটা কাজ করো, একটা মোটা কোরা ডায়েরি নাও। আজ থেকে এই মেয়েদের ওপর একদম ওদের দুধের কৌটো থেকে শুরু করে জ্বর আসলে কেনা ওষুধের শিশি পর্যন্ত যা কিছু খরচ করবে তা তারিখ সমেত সেই ডায়েরিতে লিখে রাখো। রসিদগুলো যত্ন করে রাখো, আর সবচেয়ে বড় কথা, তোমার স্বামী সোশ্যাল মিডিয়ায় যা কিছু ছবি দিচ্ছে ওগুলোর স্ক্রিনশট নাও, তারিখ আর সময় লিখে রাখো। ও ওখানে কত টাকা ওড়াচ্ছে আর তুমি এখানে একটা একটা টাকার জন্য কেমন লড়াই করছো, এটার রেকর্ড আমার চাই। আমি দেখছি ও আইনের ফাঁক গলে কি করে পালায়। রাও সাহেবের কথাগুলো অনন্যার লড়াইকে একটা আইনি দিক দিয়েছিল, কিন্তু এখন ওর সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল বেঁচে থাকার জন্য আর মেয়েদের জন্য রোজকার টাকা কোথা থেকে আসবে। ও কারোর সামনে হাত না পাতার সিদ্ধান্ত নিয়েছিল। মাইসুরের মাটি ওর রক্তে ছিল, আর ওর হাতের রান্নায় ছিল এক আলাদা খাঁটি গ্রাম্য স্বাদ। ইলেকট্রনিক সিটি এলাকার আশেপাশের সোসাইটিগুলোতে অনেক আইটি ইঞ্জিনিয়ার আর ছাত্র পেইং গেস্ট হিসাবে থাকত, যাদের বাড়ির খাবারের কথা সব সময় মনে পড়ত। শান্তি কাকিমার সাহায্যে অনন্যা আশেপাশে খবর পৌঁছে দিল এবং পরের দিন থেকেই নিজের বাড়ি থেকে খাবারের টিফিন বক্সের ব্যবস্থা শুরু করল। শুরুতে 10টা টিফিন, আর তারপর ধীরে ধীরে প্রচারের মাধ্যমে সেই সংখ্যা 20টা টিফিনে পৌঁছে গেল। এখান থেকেই শুরু হল অনন্যার জীবনের সেই সময় যেটা ওকে সত্যিকারের ইস্পাত দিয়ে তৈরি মানুষ বানিয়ে দিল। সকাল 4টে বাজত। বাইরে বেঙ্গালুরুতে তখনও অন্ধকার থাকত, কিন্তু অনন্যার ভরের গ্যাসের 3টে উনুনই জ্বলে উঠত। গায়ে একটা পুরনো পাঞ্জাবি ড্রেস, কোমরে বাঁধা অ্যাপ্রন আর ঘাম মোছার জন্য কাঁধে রাখা একটা সুতির গামছা। অনন্যার অবস্থা কোনো যুদ্ধক্ষেত্রে লড়া সৈনিকের মতো থাকত। একটা গ্যাসে ডাল ভাতের কুকার সিটি মারত, অন্যটায় ফোড়ন দেওয়া মশলাদার মটকির তরকারি বা আলুর ভাজির সুগন্ধ ম করত। আর 3 নম্বর উনুনে অনন্যা তাড়াতাড়ি রুটি বেলে সেঁকত। মুখে আগুনের তাপ আর ঘামের ধারা, কিন্তু হাত মেশিনের মতো চলত। ঠিক তখনই বেডরুম থেকে হঠাৎ আনিকার কান্নার আওয়াজ আসত। অনন্যার বুক ধক করে উঠত। তাওয়ার রুটি যেন পুড়ে না যায় তাই সে গ্যাস কমিয়ে দিত। বেসিনে দৌড়ে গিয়ে হাত ধুয়ে বেডরুমে ছুটত। আনিকাকে কোলে নিয়ে চাপড়ে শান্ত করত। আনিকা শান্ত হলে আবার দৌড়ে রান্নাঘরে এসে টিফিন ভরতে লাগত। কখনো কখনো 2টো বাচ্চাই একসাথে জেগে উঠত। তখন অনন্যা গ্যাস বন্ধ করে দুজনকে 2 কোলে নিয়ে দুলিয়ে বসিয়ে রাখত। আর মাথায় তখন সকাল 9টার মধ্যে টিফিনগুলো প্যাক করে দেওয়ার চিন্তায় ওর নাজেহাল অবস্থা হতো। রুটি বেলতে বেলতে ওর কাঁধ ব্যথা করত। সারাদিন দাঁড়িয়ে থেকে পায়ের গোড়ালিতে অসহ্য যন্ত্রণা হতো। তবুও সকাল 9টা বাজতেই সব টিফিন গরম খাবার সমেত সোসাইটির গার্ডের কাছে তৈরি থাকত। দুপুরে টিফিন বক্সের বাসন মাজা, মেয়েদের ডায়াপার বদলানো, ওদের স্নান করানো, এতে অনন্যা নিজের শ্বাস নেওয়ার মতো সময়ও পেত না। কিন্তু ও থামেনি। ওর চোখের সামনে কেবল ওর মেয়েদের ভবিষ্যৎ ছিল।
রাত 11টা বাজলে সব কাজ গুছিয়ে আর 2 মেয়েকে ঘুম পাড়িয়ে অনন্যার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আসত। ঘরের এক কোণে হালকা আলোয় অনন্যা একটা ছোট টেবিলে বসত। ওর সামনে থাকত রাও সাহেবের বলে দেওয়া সেই ডায়েরি। ওর কাঁপতে থাকা কিন্তু এখন জেদি হয়ে ওঠা হাতগুলো সেই ডায়েরি খুলত ও প্রতিটা জিনিসের হিসাব লিখত। তারিখ 12 নভেম্বর, আদিতির জ্বরের ওষুধের রসিদ 350 টাকা। তারিখ 15 নভেম্বর, মেয়েদের ফর্মুলা মিল্কের কৌটো 650 টাকা। সেই পাতাতেই ও পাশে অন্য একটা হিসাব লিখত। ফোন খুলে রাহুলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করত। তারিখ 15 নভেম্বর, রাহুলের পোস্ট, ফুকেটের পাবে বন্ধুদের সাথে পার্টি। একটা মদের বোতলের দাম আনুমানিক 5,000 টাকা। সেই ডায়েরি মানে এখন কেবল কাগজের খাতা ছিল না, বরং ওটা ছিল অনন্যার ঘামের, ওর চোখের জলের, আর একজন বাবাল করা নিজ তার এক জ্বলন্ত প্রমাণ। সেই ডায়েরির প্রতিটা পাতায় একজন মায়ের লড়াই আর একজন স্বার্থপর স্বামীর অহংকার শব্দে শব্দে লেখা হচ্ছিল। কোমর ভেঙে যাওয়া এই পরিশ্রমে অনন্যা এখন পুরোপুরি বদলে গিয়েছিল। ওর মুখের সেই অসহায় ভীতু মাইসুরের মেয়েটির ভাব এখন চলে গিয়েছিল। সেই মেয়েটি এখন আর কোথাও ছিল না। এখন সেখানে ছিল এক দৃঢ়চেতা, নিজের ঘামে বেঁচে থাকা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য কোমর বেঁধে দাঁড়িয়ে থাকা এক স্বাভিমানী মা। ঠিক 1 মাস পার হয়ে গিয়েছিল। বেঙ্গালুরুর সেই এক শান্ত রবিবার সকাল। ইলেকট্রনিক সিটির সেই সোসাইটিতে বরাবরের মতোই নিস্তব্ধতা ছিল। অনন্যার ঘরে টিফিনের সকালের ব্যস্ততা এইমাত্র শেষ হয়েছিল। 20টি টিফিন গার্ডের কাছে দিয়ে সে এইমাত্র ঘরে এসেছিল। ভেতরে বেডরুমে আদিতি আর আনিকা ঘুমাচ্ছিল। অনন্যা রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করছিল। ঠিক তখনই দরজার বেল বাজল। অনন্যা আঁচল দিয়ে হাত মুছতে মুছতে দরজা খুলল, আর সামনের দৃশ্য দেখে সে মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু এখন ওর মুখে আগের মতো ভয়, ধাক্কা বা অসহায়তা ছিল না। সেখানে ছিল কেবল এক বরফের মতো শীতলতা। সামনে দাঁড়িয়েছিল রাহুল। গায়ে ফ্লোরাল প্রিন্টের দামি শার্ট, চোখে ব্র্যান্ডেড চশমা, মুখে থাইল্যান্ডের রোদে পোড়া তামাটে রং, আর হাতে সেই একই রঙের ট্র্যাভেল ব্যাগ যেটা নিয়ে সে এক রাতে হঠাৎ পালিয়ে গিয়েছিল। ওর মুখে ছিল এক নির্লজ্জ আর অতি আত্মবিশ্বাসী হাসি, যেন সে 1 মাস অফিসের ট্যুর থেকে ক্লান্ত হয়ে ফিরে এসেছে, আর এখন ওর স্ত্রী আরতির থালা নিয়ে ওকে স্বাগত জানাবে। ও ভেবেছিল যে এই 1 মাসে অনন্যা নিশ্চয়ই কান্নাকাটি করে অর্ধেক হয়ে গেছে। ওকে দেখা মাত্রই ওর বলায় ঝুলে পড়ে কাকুতি মিনতি করবে, রাহুল, তুমি এসেছ, খুব ভালো হয়েছে, এখন আমাদের ছেড়ে যেও না। এই ভ্রান্তিতেই ও হাসি মুখে দাঁড়িয়েছিল। সারপ্রাইজ! রাহুল চশমা খুলতে খুলতে একদম ক্যাজুয়াল টোনে বলল, আই এম ব্যাক। কি খবর, কেমন আছিস? আর আমার মেয়েরা কেমন আছে? আই নো আমি হঠাৎ চলে গিয়েছিলাম রাতে, কিন্তু আমার সত্যি সেই একটা ব্রেকের খুব দরকার ছিল ইয়ার। এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি। চল সর, আমাকে ভেতরে ঢুকতে দে, আমি জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছি। ও নিজের ব্যাগটা ভেতরে ঠেলে ঢোকানোর চেষ্টা করল, কিন্তু অনন্যা চৌকাঠে এক অভেদ্য দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। সে হাত দিয়ে ওর ব্যাগটা বাইরেই আটকে দিল। ওর মুখ কঠোর হয়ে গিয়েছিল, আর চোখে এক তীক্ষ্ণ ধার ছিল যেটা রাহুল এই 4 বছরে কক্ষনো দেখেনি। ভেতরে পা রাখবে না রাহুল, এই চৌকাঠ পার হওয়ার অধিকার তুমি 1 মাস আগেই হারিয়েছ। অনন্যার কণ্ঠস্বর অত্যন্ত শান্ত ছিল, কিন্তু তাতে তেজ ছিল কোনো সাপের ফোঁসফানির মতো। রাহুল বড়সড় ধাক্কা খেল। এটা কি সেই অনন্যা যে মাসখানেক আগে ওর পায়ে পড়ে কাঁদছিল? ও কিছুটা রেগে গিয়ে কিন্তু তাও নিজের দাপট দেখিয়ে বলল, এই অনন্যা, তমাশা করো না তো সোসাইটির প্যাসেজে, এটা আমার বাড়ি, আমি রোজগার করি এসব, স্বামী হয়ে আমি তোর। মাসখানেকের রাগ এখন অনেক হয়েছে, আর ভেতরে যেতে হবে আমাকে, সর সামনে থেকে। অনন্যা ঠোঁটের কোণে এক উপহাসের হাসি ফুটিয়ে তুলল। সে অত্যন্ত শীতল কিন্তু ধারালো গলায় বলল, স্বামী আর বাবা, এই 2 শব্দের যোগ্যতা তুমি সেই রাতেই হারিয়েছ রাহুল, যে রাতে তুমি তোমার 1 মাসের অসুস্থ মেয়েদের মুখের গ্রাস কেড়ে নিয়ে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিলে। রাহুলের মুখটা একটু শুকিয়ে গেল, কিন্তু ওর পুরুষতান্ত্রিক অহংকার আহত হয়েছিল। সে গলা চড়িয়ে বলল, আরে কিন্তু আমি তো টাকা রেখে যেতাম না, কিন্তু সেই লোন শোধ করার ছিল। আমারও তো নিজের জীবন আছে, আর আমি তো ফিরে এসেছি না, এখন রোজগার করব আর তোকে টাকা দেব। এত কি আছে তাতে? তুইও না ছোট ছোট বিষয় নিয়ে সবসময় বাড়ামারি করিস। স্বামীকে ঘরের বাইরে বের করে দিবি,
এত হিম্মত হয়ে গেল তোর? ছোট বিষয়ের বাড়াবাড়ি? অনন্যার চোখে এখন সাক্ষাৎ অগ্নিশিখা জ্বলছিল। ওর আওয়াজ এখন সোসাইটির প্যাসেজে প্রতিধ্বনিত হতে লাগল। জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা চুপি চুপি সরিয়ে নেওয়াটা ছোট বিষয়? নিজের ফুর্তির জন্যে ৫ লাখ টাকার লোন নেওয়াটা ছোট বিষয়? আর সবথেকে নিচতা, আমার যমজ মেয়েদের, যারা যে কোনো সময় অসুস্থ হতে পারে, তাদের মেডিকেল ইন্স্যুরেন্স ভেঙে সেই টাকা মদে ওড়ানোটা তোমার কাছে ছোট বিষয়? অনন্যার এই শব্দগুলো শোনা মাত্রই রাহুলের পায়ের তলার মাটি সরে গেল। ওকে ইন্স্যুরেন্স আর লোনের ব্যাপারে কে জানালো, এই চিন্তায় ওর ঘাম ছুটতে লাগল। অনন্যা আরও বলল, তুমি ভেবেছিলে আমি রাস্তায় বসে ভিক্ষে চাইব? না রাহুল, মাইসোরের মেয়ে আমি। এই ১ মাসে টিফিন বানিয়ে নিজের হাত পুড়িয়ে আমি আমার মেয়েদের বাঁচিয়েছি। এই ১ মাসে আমি কি সহ্য করেছি তা শুধু আমি আর আমার ভগবান জানেন। কিন্তু এখন আমি তোমার মুখাপেক্ষী নই রাহুল। এখন রাহুলের আর কিছু মাথায় আসছিল না। ওর অহংকার পুরোপুরি চূর্ণ হয়ে গিয়েছিল। খিটখিটে মেজাজে ও চিৎকার করে উঠল, তোর যোগ্যতা কি আমাকে রাস্তায় দাঁড় করানোর? এই বাড়ি আমার নামে, আমি এক্ষুনি পুলিশ ডাকছি, তারপর দেখছি তুই আমাকে কি করে আটকাস। অনন্যা অত্যন্ত শান্তভাবে দরজার পেছনের টেবিল থেকে একটা খয়েরি রঙের খাম বের করল আর রাহুলের বুকের ওপর ছুঁড়ে মারল। পুলিশ নয়, কোর্টেই দেখা হবে এখন। এই নাও, অ্যাডভোকেট কর্নিক রাহের পক্ষ থেকে তোমাকে লিগ্যাল নোটিস, ডিভোর্সের, আমার মেয়েদের পূর্ণ আইনি কাস্টাডির, আর সেই মেয়েদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রতি মাসে যে খোরপোশ দিতে হবে তার। রাহুল কাপা কাপা হাতে সেই খামটা খুলল। সেই নোটিসে ওর সব আর্থিক নয়ছয়, বাতিল করা ইন্স্যুরেন্স আর ওর করা জারিয়াতির স্পষ্ট উল্লেখ ছিল। ওটা পড়া মাত্রই রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর সব দাপট, ওর থাইল্যান্ডের সেই আত্মবিশ্বাস ১ সেকেন্ডে ধুলোয় মিশে গেল। আর হ্যাঁ রাহুল, অনন্যা দরজার খিল হাতে নিয়ে অত্যন্ত শীতল আর দৃঢ় কণ্ঠে বলল, আমার ঘর থেকে এই মুহূর্তেই বেরিয়ে যাও। সেই রাতে বলেছিলে না তোমার স্পেস চাই, এখন নাও জীবনভর তোমার স্পেস। এখন থেকে আমার আর আমার মেয়েদের ছায়াও তোমার উপর পড়বে না। যা বলার এখন আমার উকিল কোর্টে বলবে। ধড়াম! অনন্যা রাহুলের মুখের উপর দরজা অত্যন্ত জোরে বন্ধ করে দিল আর ভেতর থেকে খিল লাগিয়ে দিল। রাহুল বাইরে প্যাসেজে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতে ছিল সেই আইনি নোটিস আর সামনে এক নির্দয় বন্ধ দরজা। মাসখানেক আগে যে ঘর থেকেও নিজের মর্জি মতো অত্যন্ত গর্বের সাথে বেরিয়ে গিয়েছিল, সেই ঘর থেকেই আজ ওকে আবর্জনার মতো বাইরে বের করে দেওয়া হয়েছিল। ওর একটা ভুলের কারণে আজ ওর হাসি খুশি পরিবার, ওর নিষ্পাপ মেয়েরা আর ওর ঘর চিরতরে ওর হাত থেকে ফসকে গিয়েছিল। এই লড়াইয়ের প্রথম রাউন্ড অনন্যা অত্যন্ত দাপটের সাথে জিতে নিয়েছিল, আর এখন আসল যুদ্ধের প্রস্তুতি শুরু হতে যাচ্ছিল। কোর্টরুম। বেঙ্গালুরুর পারিবারিক আদালত। সকালের সময় হলেও কোর্টের সেই বিশাল পাথুরে ইমারতে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। কোর্ট নাম্বার ৩-এ এক ভারী নিস্তব্ধতা ছড়িয়েছিল। ছাদের পুরনো পাখাগুলো ধীর গতিতে ঘুরছিল, আর উকিলদের কাগজপত্রের খসখসানিটুকুই সেই নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। অনন্যা একটা কাঠের বেঞ্চে অত্যন্ত শান্ত আর সিধে হয়ে বসেছিল। ওর পাশে ওকে সাহস দেওয়ার জন্য শান্তি কাকিমা বসেছিলেন। অনন্যার মুখে এখন আগের মতো কোনো অসহায়তা বা ঘাম ছিল না। সে একটি সাধারণ কিন্তু ছিমছাম সুতির শাড়ি পরেছিল, আর ওর চোখ সামনের বিচারপতির খালি চেয়ারের দিকে নিবদ্ধ ছিল। অন্য পাশে রাহুল বসেছিল, যে ইচ্ছে করেই একটা সাধারণ ফিকে রঙের শার্ট পরেছিল, যাতে তাকে নির্যাতিত আর বিষণ্ণ দেখায়। ওর পাশে ওর দামি উকিল অ্যাডভোকেট প্রধান ফাইলপত্র দেখছিলেন। রাহুল মাঝে মধ্যে অনন্যার দিকে তাকাচ্ছিল, কিন্তু অনন্যা ওর দিকে ফিরেও তাকাচ্ছিল না। ওর এখন রাহুলের অস্তিত্বের প্রতিও ঘেন্না হচ্ছিল। ঠিক তখনই আদালতের পিয়ন চিৎকার করে উঠল। সবাই নিজের জায়গায় উঠে দাঁড়ালেন। বিচারপতি রাও কোর্টরুমে এলেন এবং নিজের আসনে বসলেন। ওর এক ইশারার পর কোর্টের কাজ শুরু হল। শুরুটা রাহুলের উকিল অ্যাডভোকেট প্রধান করলেন। তিনি নিজের কোর্ট সামলাতে সামলাতে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আর গলায় এক কৃত্রিম মমতা এনে বলতে লাগলেন, ইয়র অনার, এই মামলাটি একটি অত্যন্ত সাধারণ পারিবারিক ভুল বোঝাবুঝির। আমার মক্কেল রাহুম একটি বড় আইটি কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার। আপনারা তো জানেনই যে আজকাল আইটি ক্ষেত্রে কত চাপ, কত ভয়ঙ্কর মানসিক চাপ আর টার্গেটের প্রেশার থাকে। রাহুল গত কয়েক মাস ধরে এই মানসিক চাপের নিচে আর সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে ছিল। ওর মেন্টাল ব্রেকডাউন হতে শুরু করেছিল।
নিজের প্রাণ বাঁচাতে আর নিজের মানসিক স্বাস্থ্যের জন্য ওর একটা ছোট ব্রেকের খুব দরকার ছিল। সেই কারণেই ও কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল। অ্যাডভোকেট প্রধান এক সেকেন্ড থামলেন। বিচারপতির দিকে তাকিয়ে তিনি অত্যন্ত নাটকীয়ভাবে পরবর্তী যুক্তি পেশ করলেন। আমার মক্কেলের ওর যমজ মেয়ে আদিতি আর আনিকার উপর প্রচণ্ড ভালোবাসা আছে। ও একজন আদর্শ বাবা, কিন্তু ওর স্ত্রী শ্রীমতী অনন্যা একটি ছোট রাগের বিষয়কে বাড়িয়ে দেখছেন। রাহুল ফিরে আসার পর ওকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ও ওকে ঘর থেকে বের করে দিয়েছে। অনন্যা অকারণে একজন বাবাকে ওর মেয়েদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে আর ডিভোর্সের হুমকি দিচ্ছে। আমাদের অনুরোধ যে রাহুলকে ওর মেয়েদের সাথে দেখা করার অধিকার দেওয়া হোক এবং এই কেস এখানেই খারিজ করে দেওয়া হোক। রাহুল অত্যন্ত করুণ মুখ করে মাথা নিচু করে বসে রইল। কোর্টরুমে উপস্থিত কয়েকজনের সত্যিই মনে হল যে রাহুল কত অসহায় আর ও আইটির চাপের শিকার হয়েছে। কিন্তু বিচারপতির নজর অনন্যার উকিল অ্যাডভোকেট কর্ণিক রাওয়ের দিকে ঘুরল। রাও সাহেব অত্যন্ত শান্তভাবে নিজের জায়গা থেকে উঠলেন। তিনি কোনো তাড়াহুড়ো করলেন না। ওর মুখ একজন অভিজ্ঞ দাবারুর মতো শান্ত ছিল। তিনি নিজের চশমা নাকের ওপর ঠিক করলেন আর ওর গম্ভীর আওয়াজ সেই পুরো কোর্টরুমে প্রতিধ্বনিত হল। ইয়োর অনার, রাও সাহেব ধীর কিন্তু ধারালো স্বরে বললেন। আমার বিদ্বান বন্ধু অ্যাডভোকেট প্রধান এখন যা কিছু বললেন তা একটি অতি চমৎকার কাল্পনিক গল্প ছিল। কিন্তু কোর্টে গল্প নয়, সত্য চলে। আর সত্য এটাই যে ডিপ্রেশন আর নীচ স্বার্থপরতা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। রাও সাহেব নিজের টেবিল থেকে এগিয়ে এলেন। ওর হাতে একটা মোটা খয়েরি রঙের খাতা, সেই ডায়েরি যে ডায়েরিতে অনন্যার রোজ রাতে নিজের চোখের জল গিলে পোড়া হাত লুকিয়ে প্রতিটা টাকার হিসেব লিখেছিল। সেই ডায়েরি আজ কোর্টে ন্যায়ের অপেক্ষায় খোলা হতে যাচ্ছিল। ইয়োর অনার, রাও সাহেব সেই ডায়েরি আর ব্যাংক স্টেটমেন্টের ফাইল বিচারপতির সামনে পেশ করলেন। আমার মক্কেলের স্বামী রাহুল ডিপ্রেশনের যে নাটক সাজিয়েছে তার পোক্ত প্রমাণ আছে। রাহুল দাবি করেছে যে ও হঠাৎ মেন্টাল ব্রেকডাউন হওয়ার কারণে এক রাতে ঘর ছেড়ে চলে গেছে। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখুন, যে রাতে রাহুল আমার স্পেস চাই বলে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেল, তার ঠিক 7 ঘণ্টা আগে দুপুর 3টের সময় ওর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে 2,98,000 টাকা অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। এটা শোনামাত্রই কোর্টরুমে এক ফিসফিসানি শুরু হয়ে গেল। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাও সাহেবের গলা এখন কিছুটা গম্ভীর হয়ে উঠেছিল। ইয়োর অনার, ডিপ্রেশনে থাকা আর হঠাৎ মানসিক ভারসাম্য হারানো মানুষ কি এত নিখুঁতভাবে আর ঠান্ডা মাথায় স্ত্রীর হকের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিতে পারে? ও অনন্যা আর সেই 2 নবজাতক মেয়ের জন্য অ্যাকাউন্টে কত টাকা ছেড়েছিল জানেন? মাত্র 455 টাকা। বেঙ্গালুরু শহরে 400 টাকায় 2 ছোট বাচ্চার দুধের একটা কৌটোও কি আসে? বিচারপতি রাও ব্যাংক স্টেটমেন্ট দেখলেন এবং ওর কপালে ভাঁজ পড়ল। তিনি চশমার ওপর দিয়ে রাহুলের দিকে এক অত্যন্ত তীক্ষ্ণ আর কঠোর দৃষ্টি নিক্ষেপ করলেন। রাহুল নজর এড়িয়ে নিচু হয়ে রইল। আর এই ডায়েরি? রাও সাহেব ডায়েরির পাতার ওপর হাত রেখে এগিয়ে বললেন, এই ডায়েরি একজন মায়ের সংগ্রামের সাক্ষী। স্বামী 1 টাকাও না রেখে পালানোর পর এই মা নিজের বাড়িতেই ভোর 4টায় উঠে আশেপাশের মানুষের জন্য টিফিন বানানোর কাজ শুরু করেন। এই ডায়েরিতে রোজকার 20টা টিফিনের আয় আর যমজ মেয়েদের প্রয়োজনীয় দুধের প্রতিটা ফোঁটার হিসেব লেখা আছে। অ্যাডভোকেট প্রধানের এখন ঘাম ছুটতে শুরু করেছিল। ওর ডিপ্রেশনের যুক্তি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। রাও সাহেব এখানেই থামলেন না। তিনি পুনরায় বিচারপতির দিকে ঘুরে বললেন, ইয়োর অনার, এটা শুধু টাকার বিষয় নয়, এটা হলো একজন বাবার নিষ্ঠুরতার বিষয়। কারণ রাহুল যে 5 লাখ টাকার লোন নিয়েছে আর নিজের অসুস্থ মেয়েদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা দেখলে এই আদালতও চমকে উঠবে। কোর্টরুমে এখন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। রাও সাহেবের হাতে থাকা অনন্যার ডায়েরি এখন কেবল একগুচ্ছ কাগজ ছিল না, বরং তা ছিল এক অত্যন্ত স্বার্থপর আর নির্দয় স্বামীর মুখোশ খুলে দেওয়ার অস্ত্র। রাও সাহেব সেই ডায়েরি বিচারপতির দিকে উঁচিয়ে ধরলেন আর অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে লাগলেন, ইয়োর অনার, কোর্টে পেশ করা এই মামলাটি কোনো নিছক পারিবারিক বা আর্থিক প্রতারণার মামলা নয়। এটি হলো একজন বাবার নিজের রক্তের সাথে নিজের নিষ্পাপ মেয়েদের সাথে করা অমানসিক বেইমানির প্রমাণ। দয়া করে এই ডায়েরির 42 নম্বর পাতাটি খুলুন। তারিখ 15ই নভেম্বর। রাও সাহেব এক মুহূর্ত থামলেন। কোর্টে সবার শ্বাস আটকে গিয়েছিল। 15ই নভেম্বর এই দিনে অনন্যার ছোট মেয়ে আদিতির 102 ডিগ্রি জ্বর ছিল। ঘরে দুধ আর ওষুধের জন্য টাকা ছিল না।
এই ডিপ্রেশনে থাকা বাবা পেছনে মাত্র 455 টাকা রেখে গিয়েছিল। কিন্তু এই মা হার মানেনি। অনন্যা ভোর 4টে উঠে গরম তাওয়ায় নিজের হাত পুড়িয়ে 20 জনের টিফিন বানালো এবং সেই ঘাম ঝরানো আয় থেকে 350 টাকা দিয়ে আদিতির জন্য জ্বরের ওষুধ আনল। এটা হলো একজন মায়ের নথি। রাও সাহেব হঠাৎ রাহুলের দিকে ঘুরলেন। ওর চোখে এখন রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল। তিনি নিজের ফাইল থেকে কিছু রঙিন প্রিন্ট আউট বের করলেন আর বিচারপতির টেবিলে রাখলেন। আর এখন এই ইনস্টাগ্রামের প্রিন্ট আউট দেখুন ইওর অনার, একই তারিখের 15ই নভেম্বরের, যখন বেঙ্গালুরুতে এই মা নিজের জ্বরে ছটফট করা মেয়েকে কোলে নিয়ে সারা রাত কাঁদছিল, চোখে তেল দিয়ে জেগেছিল, তখন এই মানসিক চাপের মধ্যে থাকা বাবা থাইল্যান্ডের ফুকেট শহরের এক অত্যন্ত দামি রিসর্টে কি করছিল? ও সুইমিং পুলে নিজের বন্ধুদের সাথে পার্টি করছিল। আর ওর হাতে যে বিদেশি মদের বোতলটি দেখা যাচ্ছে তার দাম হল পাক্কা 5,000 টাকা। রাহুলের উকিল অ্যাডভোকেট প্রধান তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। ওর কপালে এখন ঘাম জমেছিল। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল ছুটিতে ছিল। নিজের কষ্টের টাকায় সে কি খাবে আর কোথায় যাবে সেটা তার ব্যক্তিগত অধিকার। একে আইনের আওতায় অপরাধমূলক কাজ বলা যাবে না। নিজের কষ্টের টাকা? রাও সাহেব এক ক্ষিপ্ত বাঘের মতো গর্জে উঠলেন। ইওর অনার, এই লোকটা যে টাকা ওড়ালো তা ওর কষ্টের টাকা ছিল না, বরং তা ছিল এক নিষ্পাপ প্রাণের সুরক্ষার টাকা। রাও সাহেব এখন তার শেষ এবং এই গল্পের সবথেকে বড় প্রমাণ বের করলেন। সেটা ছিল একটা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল লেটার। তিনি সেই চিঠি হাতে নিলেন আর ওর আওয়াজ কোর্টের দেয়াল ভেদ করতে লাগল। ইয়োর অনার, এটা হলো এই মামলার সবথেকে ভয়ঙ্কর আর কুচকুচে কালো সত্য। ছোট যমজ ভেয়েরা বারবার অসুস্থ হয় বলে তাদের সুরক্ষার জন্য অনন্যা আর রাহুল মিলে একটা বড় মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি করিয়েছিল। কিন্তু যে দিন এই লোকটা আমার স্পেস চাই বলে মিথ্যে নাটক করে ঘর থেকে পালালো, তার মাত্র 24 ঘণ্টা আগে এই নির্দয় লোকটা নিজেরই অসুস্থ মেয়েদের সেই মেডিকেল ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দেয় এবং পলিসি ক্যান্সেল করার পর যে রিফান্ড অর্থাৎ ফেরত টাকা এলো তা মেয়েদের অসুস্থতার টাকা ও থাইল্যান্ডের ট্রিপের জন্য এবং সেখানে 5,000-এর মদ খাওয়ার জন্য ব্যবহার করেছিল। এই বাক্যটি কোর্টরুমে একটি বোমার মতো আছড়ে পড়ল। সেখানে উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের গায়ে কাটা দিয়ে উঠল। কোর্টের টাইপিস্ট এক মুহূর্তের জন্য টাইপ করা থামিয়ে রাহুলের দিকে এক ঘেন্নার নজরে তাকাতে লাগল। শান্তি কাকিমা অনন্যার হাত শক্ত করে ধরলেন। অনন্যার চোখ দিয়ে এখন অশ্রু বইছিল, কিন্তু তা দুঃখের বা অসহায়তার ছিল না, বরং তা ছিল আজ যেও প্রকৃত ন্যায় পাচ্ছিল তার আনন্দের অশ্রু। প্রধান সাহেবের মুখ হাঁ হয়েই রয়ে গেল। একজন বাবার করা এই নীচতা শুনে ওকালতি পেশায় থাকা সেই অভিজ্ঞ মানুষটিরও মুখ দিয়ে একটিও শব্দ বেরোল না। তিনি মাথা নিচু করে নিচুপচাপ নিজের চেয়ারে বসে পড়লেন। বিচারপতি রাও সেই ইন্স্যুরেন্স কোম্পানির চিঠিটি পড়লেন এবং ওর মুখ রাগে লাল হয়ে গেল। ওর 20 বছরের কর্মজীবনে তিনি অনেক নিষ্ঠুর ও স্বার্থপর মানুষ দেখেছিলেন, কিন্তু টাকার জন্য এবং নিজের ফুর্তির জন্য এমন নীচতা করা মানুষ তিনি প্রথমবার দেখলেন। তিনি নিজের চশমাটার রাগে টেবিলের ওপর আছড়ে ফেললেন। কোর্টের নিস্তব্ধতা ওর অত্যন্ত রাগান্বিত কণ্ঠস্বরে ভেঙে গেল। মিস্টার রাহুল! বিচারপতি রাওয়ের কণ্ঠস্বর এক গর্জনের মতো প্রতিধ্বনিত হল। রাহুল অত্যন্ত ভয় পেয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। ওর পা থরথর করে কাঁপছিল, গলা পুরো শুকিয়ে গিয়েছিল। আপনার ডিপ্রেশন ছিল? একে আপনি ডিপ্রেশন বলেন? নিজের অসুস্থ মেয়েদের চিকিৎসার টাকা ভেঙে তা দিয়ে বিদেশি মদ খাওয়াকে আইনের বা মানবতার ভাষায় ডিপ্রেশন নয়, বরং নিষ্ঠুরতা আর নীচতার চরম সীমা বলে। আপনি বাবার নামের ওপর একটি অত্যন্ত কালো দাগ। বিচারপতির প্রতিটা শব্দ থেকে যেন আগুন ঝরছিল। রাহুল নজর সরিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ওর কপালে আর ঘাড়ে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল। বিচারপতি আরও বললেন, বাবা হল সন্তানদের মাথার ওপরের ছাদ, কিন্তু আপনি নিজের বিলাসিতার জন্য সেই দুটি নিষ্পাপ প্রাণকে ভাগ্যের হাতে ছেড়ে দিলেন। একজন মাকে 400 টাকা দিয়ে রাস্তায় ভিখারি বানানোর আপনার অত্যন্ত ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল, তাই না? কিন্তু দেখুন ওই মহিলার দিকে। বিচারপতি অনন্যার দিকে গর্বের সাথে হাত দেখালেন। উনি কান্নাকাটি করে বসে থাকেননি, উনি কারোর কাছে হাত পাতেননি। উনি নিজের ঘামে আগুনের ওপর দিয়ে চলে নিজের মেয়েদের বাঁচিয়েছেন। আপনার এই তথাকথিত আইটি ম্যানেজারের দাপট, আপনার সেই স্পেস আর আপনার সেই মিথ্যে অহংকার আজ ওই মায়ের একটি টিফিনের আয়ের সামনে ধুলোয় মিশে গেছে। বিচারপতি এক দীর্ঘশ্বাস নিলেন এবং অন্তিম প্রহার করলেন। আপনি এই আদালতকে বিভ্রান্ত করার এবং একজন নারীকে দুর্বল ভাবার যে অপরাধমূলক চেষ্টা করেছেন,
তার যোগ্য শাস্তি এখন আপনি পাবেন। আপনার মতো মানুষের এক ক্ষণের জন্যেও এই পৃথিবীতে নিজেকে বাবা বা স্বামী বলার কোনো অধিকার অবশিষ্ট নেই। রাহুলের মুখ পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। ওর সব মিথ্যে ভণ্ডামি, ওর সেই থাইল্যান্ডের দেমাক আজ জগতের সামনে ফাঁস হয়ে গিয়েছিল। যে স্পেস আর ফ্রিডামের মিথ্যে গর্বে ও মাসখানেক ধরে বাঁচছিল, সেই গর্ব আজ বেঙ্গালুরুর এই কোর্টের মেঝেতে চিরতরে পিষে গেল। অনন্যার এক ফোঁটা অশ্রু আর এক ফোঁটা ঘামের হিসাব আজ প্রমাণের সাথে মিটে গেল। কোর্টরুমের প্রত্যেকের মনে অনন্যার প্রতি এক প্রচণ্ড শ্রদ্ধা আর রাহুলের প্রতি চরম ঘৃণা জন্ম নিল। বিচারপতি রাওয়ের কণ্ঠস্বর কোর্টে প্রতিধ্বনিত হচ্ছিল। ওর প্রতিটা শব্দ রাহুলের অবশিষ্ট অহংকারের টুকরো টুকরো করে দিয়েছিল। আদালতের সব সওয়াল জবাব আর প্রমাণের পরীক্ষা শেষ হয়েছিল এবং এখন সময় ছিল অন্তিম রায়ের। বিচারপতি নিজের চশমাটা নাকের ওপর ঠিক করলেন এবং অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে রায় পড়া শুরু করলেন। সব প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট এবং বিশেষ করে অ্যাডভোকেট রাওয়ের পেশ করা সেই ডায়েরি দেখে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে রাহুল ওর স্ত্রীর এবং নিজের 2 নবজাতক মেয়ের সাথে অত্যন্ত নিষ্ঠুরভাবে আর্থিক ও মানসিকভাবে প্রতারণা করেছে। নিজের বিলাসিতার জন্যে মেয়েদের মেডিকেল ইন্স্যুরেন্স ভাঙা মানুষের বাবা হিসেবে পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। বিচারপতি রাও রাহুলের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিলেন এবং নিজের ঐতিহাসিক রায় শোনালেন। এই আদালত আদিতি এবং আনিকা, এই যমজ মেয়েদের পূর্ণ আইনি কাস্টাডি তাদের মাকে অর্থাৎ অনন্যাকে প্রদান করছে। সেই সাথে রাহুলকে কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে যে সে তার প্রতি মাসের বেতনের থেকে পাক্কা 40% টাকা অনন্যাকে চাইল্ড সাপোর্ট অর্থাৎ খোরপোশ হিসেবে দেবে। এছাড়া মেয়েদের বাতিল করা মেডিকেল ইন্স্যুরেন্স ওকে নিজের খরচেই পুনরায় শুরু করতে হবে এবং ভবিষ্যতে তাদের পড়াশোনার সব খরচ ওকেই বহন করতে হবে। যদি এই নির্দেশ পালনে 1 দিনেরও বিলম্ব হয় তবে রাহুলের ওপর ফৌজদারি ব্যবস্থা নিয়ে ওকে সরাসরি জেলে পাঠানো হবে। ঠক 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 বিচারপতির হাতুড়ির আওয়াজ প্রতিধ্বনিত হল এবং আদালতের কাজ শেষ হল। সেই আওয়াজ রাহুলের জীবনের এক বড় অধ্যায়ের সমাপ্তি ছিল। থাইল্যান্ডে বন্ধুদের সাথে 5000-এর মদ খাওয়ার সময় ও যে দেমাগ দেখিয়েছিল তা আজ চিরতরে মাটিতে মিশে গেল। প্রতি মাসে বেতনের এক বড় অংশ এখন অনন্যার অ্যাকাউন্টে যাবে। ও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। অন্যদিকে অনন্যা চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস নিল। ওর চোখ থেকে জমানো আনন্দ আর তৃপ্তির অশ্রু গড়িয়ে পড়ল। ও অ্যাডভোকেট রাওকে হাত জোড় করে কৃতজ্ঞতা জানাল এবং শান্তি কাকিমাকে জড়িয়ে ধরল। মাইসুরের সেই মেয়ে আজ বেঙ্গালুরুর কোর্ট থেকে এক স্বাভিমানী আর বিজয়ী মা হিসেবে মাথা উঁচু করে বেরিয়ে এলো। সময় কারোর জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। বেঙ্গালুরুর বানারঘাট্টা এলাকার এক আলিশান কমার্শিয়াল কমপ্লেক্সে আজ খুব ভিড় ছিল। সেখানে এক বড় রান্নাঘর থেকে খাঁটি কর্ণাটকীয় খাবারের সুগন্ধ আসছিল। বাইরে একটি বড় এবং সুন্দর বোর্ড লাগানো ছিল, অদিতি আনিকা অথেন্টিক কেটারিং অ্যান্ড টিফিন সার্ভিস, এবং নিচে স্বত্বাধিকারী হিসেবে নাম ছিল শ্রীমতী অনন্যা রাও। ও নিজের বাপের বাড়ির নাম গর্বের সাথে লাগিয়েছিল। 6 বছর আগে ভোরে উঠে কাঁদতে থাকা মেয়েদের কোলে নিয়ে মোটে 20টা টিফিন বানানো অনন্যা আজ বেঙ্গালুরুর অনেক বড় আইটি কোম্পানি আর কর্পোরেট ইভেন্টে খাবার সরবরাহকারী এক সফল ও বড় ব্যবসায়ী মহিলা হয়ে উঠেছিল। ওর অধীনে এখন 20-25 জন মহিলা কাজ করছিলেন। অনন্যা এখন নিজের গাড়ি চালাচ্ছিল। ওর মুখে আগের মতো অসহায়তা বা চোখের নিচে কালি ছিল না, বরং সেখানে এক স্বাবলম্বী সফল নারীর আত্মবিশ্বাস আর তেজ ঝলমল করছিল। ও একটি সুন্দর কাঞ্চিপুরম শাড়ি পরেছিল আর মুখে এক শান্ত হাসি ছিল। স্কুল বাস দরজায় এসে থামল এবং 2টি মিষ্টি শান্ত মেয়ে হাসতে হাসতে নিচে নামল। আদিতি আর আনিকা এখন 6 বছরের হয়ে গিয়েছিল। বেঙ্গালুরুর একটি নামী স্কুলে পড়া সেই দুজনেই ছিল অনন্যার প্রাণ। মা বলে চিৎকার করে ওরা অনন্যার গলায় ঝুলে পড়ল। অনন্যা দুজনকে আদর করল। আজ সেই দুজনের দিকে তাকিয়ে অনন্যার নিজের সেই অন্ধকারের রাতের লড়াই সার্থক হয়েছে বলে মনে হচ্ছিল। অন্যদিকে বেঙ্গালুরুর এক কোণায় রাহুল এক অগোছালো আর অন্ধকার ফ্ল্যাটে একাই বসেছিল। যে স্পেস আর ফ্রিডামের জন্য ও নিজের হাসি খুশি ঘর ভেঙেছিল, সেই স্পেসই এখন ওকে গিলে খেতে আসছিল।
রবিবার দুপুরে ঘর থেকে আসা মাটন ভাকরির সুগন্ধ এখন গায়েব হয়ে গিয়েছিল। সেই জায়গায় ছিল কেবল বাইরে থেকে অর্ডার করা বাসি খাবারের ডাব্বা আর খালি মদের বোতল। ওর সেই বন্ধুরা যারা থাইল্যান্ডের পার্টিতে ওর সাথে ছিল, তারা এখন যার যার সংসারে আর ছেলেপুলেদের নিয়ে ব্যস্ত ছিল। কারোরই রাহুলের স্পেস নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। বেতনের অর্ধেক অংশ প্রতি মাসে খোরপোষে চলে যাওয়ায় ওর সব আর্থিক বিলাসিতা আর ব্র্যান্ডেড পোশাকের শখ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ও এখন কোর্টের নির্দেশ অনুযায়ী মাসে বা 2 মাসে একবার আদিতি আর আনিকাকে দেখতে যেত, কিন্তু সেই মেয়েদের জন্য ও এখন এক অচেনা মানুষ অথবা মাঝে মধ্যে দেখা হওয়া কোনো অতিথি হিসেবেই অবশিষ্ট ছিল। মেয়েরা ওকে দেখে ভয় পেত আর অনন্যার পেছনে লুকিয়ে পড়ত। বাবার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত রাহুল এখন কেঁদে আকুল হতো, কিন্তু সময় পেরিয়ে গিয়েছিল। ও নিজের হাতে নিজের স্বর্গ পুড়িয়ে ছাই করে গিয়েছিল। সন্ধ্যার সময় ছিল। অনন্যা নিজের সুন্দর বাড়ির ব্যালকনিতে আদিতি আর আনিকার সাথে চা খাচ্ছিল। মেয়েরা আশেপাশে খেলছিল আর অনন্যা আকাশের মুক্ত হওয়া পাখিদের দিকে তাকিয়েছিল। ওর হঠাৎ নিজের সেই পুরনো সময় মনে পড়ে গেল। খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 455 টাকা আর কাঁদতে থাকা মেয়েরা। কিন্তু আজ ওর শূন্য থেকে উঠে দাঁড়িয়েছিল। নারী কখনোই অবলা হয় না। প্রকৃতি ওর মধ্যে নতুন নির্মাণের এবং প্রলয়ের সাথে লড়াই করার শক্তি দিয়েছে। যখন কোনো নারী ভেঙে পড়ে, তখন সে কান্নাকাটি করে বসে থাকার বদলে যদি নিজের চোখের জল মুছে নেয়, তবে সে ছাই থেকেও উড়াল দিতে পারে। অনন্যা এটা প্রমাণ করেছিল যে স্বামী ছেড়ে চলে যাওয়া মানেই মেয়ের জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং প্রকৃত অর্থে সে নিজের শক্তির পরিচয়ে জগতের কাছে তুলে ধরে। এক স্বার্থপর স্বামীর অহংকার ও মাটিতে মিশিয়েছিল এবং নিজের 2 মেয়ের জন্য ও এক সুপার হিরো হয়ে উঠেছিল। অনন্যা নিজের চায়ের কাপটি নিচে রাখল, 2 মেয়েকে কাছে টেনে নিল এবং এক মিষ্টি হাসির সাথে নতুন আগামীর স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হল। তো বন্ধুরা, কেমন লাগলো অনন্যার এই কাহিনী? নারী কখনোই অবলা নয়। প্রকৃতি ওর মধ্যে নতুন সৃষ্টির আর প্রলয়ের সাথে লড়াই করার শক্তি দিয়ে থাকে। অনন্যা এটা প্রমাণ করল যে স্বামী সঙ্গ ছাড়লে মেয়ের জীবন শেষ হয় না, বরং সে নিজের শক্তির পরিচয় দুনিয়াকে দেয়। একজন মায়ের ক্ষমতা কি হয় তা আজ সেই স্বার্থপর স্বামী চিরতরে বুঝে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের পরিচিত কেউ যদি এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে থাকেন, তবে তাদের এই গল্পটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও সংকটের বিরুদ্ধে লড়ার নতুন শক্তি পান। কাহিনী ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে অনন্যার এই জেদের বিষয়ে 2টি কথা লিখতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের এমন সব নতুন নতুন কাহিনী নিয়ে আসার জন্য খুব উৎসাহ দেয়। আর হ্যাঁ, যদি আপনারা চ্যানেলে নতুন হন, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপবেন। আবার দেখা হবে এমনই একটি নতুন আর হৃদয়স্পর্শী কাহিনীর সাথে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।